বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রোগ দিয়েছেন এবং রোগের চিকিৎসাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চিকিৎসা বিজ্ঞানে যাদের অবদান এই সম্পর্কে আজকে আলোচনা করবেন এই লাবিবা জেনেটিক হোমিও ক্লিনিকে এসেছেন আমাদের ডাক্তার ইকবাল বিন জিন্না ভাই। উনি ভালো আছেন আপনি? না, উনি প্রতি মাসেই আসেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই চেম্বারে উনি দীর্ঘদিন যাবৎ আসতেছেন, প্রতি মাসে আসেন আলহামদুলিল্লাহ। অনেকেই চিকিৎসা নিচ্ছেন। আমার এক আপন ফুফাতো ভাই ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ও তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় মানে মোটামুটি নাই কিছু হাফেজ মানুষ। আমার আপন ফুফাতো ভাই বলতে গেলে ওদের মানে খুবই সমস্যা পারিবারিকভাবে চলতে গেলে, তারপরও 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করছে তারা। তো আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসায় তো এখন অনেক ভালো আছে। সেটা আপনারা দেখতেছেন না, আপনি আলেম মানুষ, তারপরে জেনেটিক হোমিওপ্যাথির ছাত্র, সেই হিসেবে দেখতেই চান খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এই চিকিৎসা অনেক ভালো আছে। কেমো নেওয়ার পরেও কি অবস্থা হয়েছে? চিকিৎসা শাস্ত্র তো যদি আমরা দেখি যে আজকের থেকে প্রায় 3000 বছর 2500 বছর আগে, তখন চিকিৎসা শাস্ত্রটা ওইভাবে ছিল না। মানুষের রোগ ব্যাধিও চিকিৎসা করার প্রয়োজনও হয়নি ওইভাবে। মানুষ আধ্যাত্মিকভাবে উন্নত ছিল, মানুষের খাবার দাবার সব কিছুই তারা নিয়ম মাফিক ছিল এবং মানুষের রোগ ব্যাধিও ওইভাবেও অত পর্যায়ে ছিল না। মানুষ গাছগাছালি এগুলোর নিয়মকানুন জানতো এবং জেনেটিক্যালিও মানুষ অনেক ভালো ছিল। কিন্তু এরপরে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়েছে। পূর্বের যুগে বিভিন্ন ট্র্যাডিশনাল চিকিৎসাগুলোই প্রচলিত ছিল বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। সেখানে অনিয়ম ছিল, বিভিন্ন খারাপ মানে কুসংস্কার ছিল, আবার ধর্মীয় বিশ্বাসের একটা ব্যাপার ছিল। সেইগুলো দিয়ে তারা যখন মানসিক রোগ হতো তখন দেখা যেত যে তারা ঝাড়ফুঁক এবং বিভিন্ন রকমভাবে সমাপূর্ণ হতো। এছাড়া ইসলামের নবীরা, ধর্মীয় ব্যক্তিরা, তারাও মানুষের আধ্যাত্মিক এবং যেই মানসিক কোনো সমস্যা হলে, মানসিক দ্বন্দ্ব হলে সেগুলো নিরসনের জন্য চেষ্টা করত। এবং মানুষ যেহেতু প্রকৃতির কাছে ছিল, যেহেতু তাদের জেনেটিক মিউটেশনের কজগুলো তখন খুব বেশি প্রকট ছিল না, এজন্য মানুষের রোগ ব্যাধি তখন আসলে শারীরিকভাবে মানুষের খাবার দাবার এগুলোও তো একটা রোগের কারণ। তখন মানুষ খেতেও কম এবং মানুষের খাবারের ভেজালও ছিল না, আবার আজকের যে আধুনিক সভ্যতার মতো সভ্যতাও ছিল না। এই জন্য মানুষ মূলত হচ্ছে তখন সাধারণ আমাদের মতো এখনকার মতো এত অবস্থা ছিল না। চিকিৎসা শাস্ত্রে তখন যেগুলো ছিল কুসংস্কার, এটা ওটাই বেশি ছিল। বিভিন্ন আমরা যেরকম এখনও কিছু কিছু জায়গায় দেখতে পাই যে বিভিন্ন মন্ত্র তন্ত্র এইসবগুলো দিয়ে চিকিৎসা, মন্ত্র এসব দিয়ে চিকিৎসা এগুলো ছিল এবং অনাচার করা হতো। বিশেষ করে যেখানে আসলে আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি ছিল না, মানুষ মানে নিজস্ব মন গড়া নিয়ম নীতিতে, সেখানে তো সমস্যা ছিল। প্রথম হিপোক্রেটিস নামক একজন বিখ্যাত দার্শনিক, এবং ওনাকেই বলা হয় যে চিকিৎসা শাস্ত্রের মূলত উনি প্রথম রূপকার। এই হিপোক্রেটাস আমাদের থেকে আজকের থেকে প্রায় 2500 বছর আগের মানুষ ছিলেন এবং উনি প্রথম যেটা করেন সেটা রুগীর পাশে বসে কিভাবে অবজারভেশন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, সেইগুলো তিনি প্রথম দেন। তিনি শপথনামা দেন, যে শপথনামাতে তিনি যেমন গর্ভপাত নিষিদ্ধ, এবং তিনি তো ছিলেন একজন মুশরিক, সেই হিসাবে তার দেবদেবীতে তারা বিশ্বাস ছিল।
সেই হিসাবে তিনি চিকিৎসা শাস্ত্রের জনক হিসাবে তিনিও মানে আধ্যাত্মিক যে বিশ্বাস, যে ধর্মীয় যে বিশ্বাস, এই বিশ্বাসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। উনি যে অমুসলিম হয়েও গর্ভপাত করা নিষেধ করছিল, তাই না? হ্যাঁ, এবং প্রত্যেকটা ডাক্তার তো ওনার শপথ নিয়ে ডাক্তার হয় নাকি? এটা অবশ্যই, এটা এটা এই সম্পর্কে একটু মেডিকেলে গর্ভপাত করব না এই একটা শপথ দিয়েই তাদের চিকিৎসায় আসতে হয়। কিন্তু আসলে গর্ভপাত অনিচ্ছাকৃতভাবে যদি হয় সেটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃতভাবেও অনেক সময় বিভিন্ন প্রলোভনে ডাক্তার করে থাকেন, পরিবার পরিকল্পনা দিয়ে কি করে, সেটা তো একটা ব্যাপার। কিন্তু তার একটা ছিল, এবং আজকে যে চিকিৎসা শাস্ত্রের দান্দিক বাস্তবাদের প্রভাবে মানে চিকিৎসা শাস্ত্রের যে আধ্যাত্মিক যে বিশ্বাস, ধর্মীয় যে বিশ্বাস এবং ঈশ্বরে যে বিশ্বাস, আল্লাহতে যে বিশ্বাস, সেটা তারা মানতে চায় না। অথচ হিপোক্রেটিস কিন্তু শুরুই করেছিলেন এবং তিনি এটা কঠিনভাবে বিশ্বাস করতেন। আরেকটা জিনিস দেখো, অমুসলিমদের বাচ্চা কাচ্চা বেশি, ইহুদি খ্রিস্টানদের বাচ্চা কাচ্চা বেশি, সেটা তো আমাদের মুসলিমদের তো আসলে ঠিক না। আচ্ছা, এটা আমরা পরে আসবো। এরপরে তিনি বলেছিলেন যে চিকিৎসা দুই রকমের হতে পারে, একটা সিমিলার এবং একটা বিসাদৃশ্যভাবে, মানে যেটা রোগ তৈরি করেছে সেইটাই কিছু দিয়েই আবার রোগ ভালো হতে পারে। আর একটা হচ্ছে যে যার কারণে রোগ তো হয়েছে তার বিপরীত কিছু দিয়ে, যেমন অ্যাসিডিটি হয়ে গেছে মানে অ্যাসিডটা বেশি হয়, তাহলে ক্ষারীয় কিছু দিলে রোগটা ওই কষ্টটা কমে গেল। আবার এখানে অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনে যেটা কাজ করবে। অথবা আরেকটা হতে পারে যে যেটা বেশি পরিমাণে দিয়ে অসুস্থ হয় সেটা কম পরিমাণে দিয়ে সুস্থ করা, যেমন আমরা ভ্যাকসিনেশন সিস্টেমগুলো দেখতে পারি। এরপরে আমরা যদি দেখি যে আগেকার যুগের প্রত্যেকেই আসলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় একই সাথে বিভিন্ন শাখায় পারদর্শী ছিল। এবং হ্যাঁ, এরপরে স্যার গ্যালেন উনি হচ্ছে উনি ওনার পরের মানুষ, ওনার আজকের থেকে 1800 বছর আগের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, অনেক আগে। হ্যাঁ, গ্যালেন উনি হচ্ছে প্রথম হিপোক্রেটিসের যে শিক্ষা, এটাকে অনেক বছর পরে, প্রায় 600 বছর পরে মেডিসিনের বিষয়টা বললেন। আমরা যে আজকের ইউনানি বলেন, আয়ুর্বেদী বলেন, বা এই যে ভেষজের যে কথাগুলো বলেন, বা সেখান থেকে আরও আধুনিকায়ন হয়ে যে অ্যালোপ্যাথিক আমরা যেই ওষুধগুলোর কথা বলি, মেডিসিনের কেমিক্যাল কথা বলি, এগুলো মূলত হচ্ছে প্রথম রূপকার স্যার গ্যালেন। এবং স্যার গ্যালেন উনি ফিলোসফির উপরে, মানুষের দর্শনের উপরে একটা বিশেষভাবে অবদান রেখেছেন, এবং মেডিসিনের ক্ষেত্রে প্রথম। এরপরে আমরা যদি দেখি, এরপরে চলে আসলো ডাক্তার হিপোক্রেটিস এবং স্যার গ্যালেনের নিয়মের উপরে ভিত্তি করে আমাদের প্রত্যেকের জানা উচিত যত ট্রেডিশনাল সিস্টেম চালু আছিল পৃথিবীতে, তার কিন্তু প্রধান একটা ব্যাপার ছিল, আমরা দেখি যে স্যার গ্যালেন এবং হিপোক্রেটিসের যে শিক্ষা এবং গ্যালেনের যে মেডিসিন, সে বিভিন্ন গাছগাছালি এবং বিভিন্ন কেমিক্যাল থেকে যে মেডিসিনগুলো, সেগুলো কিন্তু ইউনানি, আয়ুর্বেদ এবং আরও যেই সিদ্ধা, আরও যেগুলো বলা হয়, এগুলো সকল চিকিৎসা যেই বিজ্ঞান ছিল, আমরা ধারাবাহিকভাবে দেখি যে গ্যালেন এবং হিপোক্রেটিসের শিক্ষাকেই কেন্দ্র করে। এর মধ্যে দেখা যাচ্ছে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রটা গ্যালেন হিপোক্রেটিসের সাথে সাথে ভারতীয় ঋষি, এই দেশের যেই আমাদের ভারত উপমহাদেশের যেই অনুকূল পরিবেশ, এই আবহাওয়া, এই যে আমাদের এই এলাকা ভিত্তিক, আমাদের উপমহাদেশ ভিত্তিক চিকিৎসার একটা পদ্ধতি এবং হিন্দু ধর্মীয় যেই বিশ্বাস, সেগুলোর আলোকে আয়ুর্বেদিক চিকিৎসা, কিন্তু সেটাও গ্যালেন হিপোক্রেটিস থেকেই মূলত এক সমন্বয় করে এবং তাদের উপরেই মূলত বেশি ভিত্তি করে। এরপরে আমরা যদি দেখি ইউনানি সিস্টেম, এটাও কিন্তু গ্যালেন হিপোক্রেটিসের, যখন আমরা জানি যে মুসলিমদের মধ্যে নবজাগরণ শুরু হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও, আরব বিশ্বেও তখন মানে মানুষ গাছগাছালি এটা ওটা কিছু শিক্ষা করেছেন। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয় যে আপনি এত চিকিৎসা জানলেন কীভাবে? তখন তিনি বলতেন যে আমাদের আরবীয় যারা বৈদ্য ছিল তারা এগুলো থেকে, তাদের থেকে আমরা জেনেছি লোকমুখে, এবং ঘরোয়া জানা ছিল তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রয়োগ করেছেন, কিছু অহিভিত্তিক ভাবেও তিনি বলেছেন। এবং
এই হিসাবে আবার আমরা জানি যে যে জ্ঞান পৃথিবীতে যাই এসেছে সব জ্ঞানী ভালো ভালো যা জ্ঞান ছিল সব জ্ঞানী আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা কোনো না কোনো বান্দার মাধ্যমে এই পৃথিবীতে এনেছেন। হিপোক্রেটাস গেলেনও আল্লাহ তাআলা জ্ঞানী আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে মুসলিম বিজ্ঞানীরা যখন গ্রিক দর্শন গ্রিক পুস্তকগুলো অনুবাদ হয় তখন ইউনানি সিস্টেম এবং ইসলামিক যে ফিলোসফি এইগুলোকে ইসলামিক ফিলোসফির সাথে সমন্বয় করে ইউনানি সিস্টেম এবং যেই ইসলামিক সিস্টেম সেটাকে চালু করেন। তারই সেই সময় থেকেই হিপোক্রেটাস গ্যালেনের সময় থেকেই মানুষ বিরেচনের একটা ব্যাপার ছিল, রক্তক্ষরণের একটা ব্যাপার ছিল। এজন্যই প্রায় সব মিল ছিল। যেমন চায়না দর্শনে তারা গ্রিক দেবী এবং তাদের যে বিশ্বাস ছিল কিন্তু সেখানেও আকুপাংচার ছিল, অর্থাৎ সেখানে কিছু রক্তক্ষরণের একটা ব্যাপার ছিল এবং ফুটা করার ব্যাপার ছিল। এরপরে এখন আবার নতুন করে এটা আকুপাংচার নতুন কিছু নয়, এটা আজকের থেকে বহু বছর আগে, কিন্তু বাংলাদেশে ছিল না। ওদের যেই বিশ্বাস সেটা কিন্তু ইয়ং থিওরি। আমি আপনাদের হিস্টোরি অফ জেনেটিক হোমিওপ্যাথি আলোচনায় এ বিষয়ে কয়েকটা পর্বে সকল চিকিৎসা শাস্ত্র নিয়ে কিন্তু আলোচনা করেছি, আর ইতিপূর্বে তো আপনারা শুনেছেন। তারপরে হিজামার ব্যাপারটা রক্তক্ষরণ এটাও কিন্তু চলে আসছে। তারপরে ভারতীয় উপমহাদেশে যোগ লাগানো এগুলোও কিন্তু আয়ুর্বেদের সিস্টেমগুলোতে এইগুলো ছিল হচ্ছে সেই সময়ের চিকিৎসা। এরপরে যখন ডাক্তার প্যারাসেলসাস উনি হচ্ছে প্যারাসেলসাস যখন উনি তো আজকের থেকে প্রায় 500 বছর আগের মানুষ, উনি গ্যালেনের শিক্ষা এবং হিপোক্রেটাসের শিক্ষাকে আরও জোরালিভাবে কাজ করেন এবং তিনি যেহেতু একজন ভালো কেমিস্ট ছিলেন এবং এই জন্য উনি কেমিস্ট্রির সাথে অনেক বড় সমন্বয় করেছিলেন চিকিৎসা শাস্ত্রকে। এবং তিনি কি করেছেন, তিনি রাসায়নিক বিশ্লেষণ করেছেন। রাসায়নিক বিশ্লেষণ যেমন হয়তো আমরা বিভিন্নভাবে রসুন আমাদের বিভিন্ন কাজে লাগছে, আমরা রসুন জানি যে পটাশিয়ামের একটা সোর্স, এজন্য প্রেশারটাকে কমাতে পারে, অথচ প্রেশারের ওষুধও কিন্তু পটাশিয়াম দেওয়া হয়। ঠিক এইরকমই আমরা যদি দেখি যে সালফারের একটা সোর্স, সালফার কি করে, তার আমাদের পেটের অবস্থা ভালো রাখে, আমাদের কৃমিটাকে দূর করে আমরা জানি। এখানে কিন্তু কেউ যদি রসুন খায় তাহলে কিন্তু ওটা কেমিক্যাল রিয়াকশনেই কাজ করে। আবার দেখা যাচ্ছে যে আগে সিনকোনা ব্যবহার করা হতো, চায়না যেটাকে বলা হয়, কুইনাইন ওখান থেকে নেওয়া হতো, নিয়ে ম্যালেরিয়ার চিকিৎসা করা হতো। এই যে কেমিক্যাল তিনি যখন দেখলেন যে আসলে কেমিক্যাল রিয়াকশনেই কাজ করছে, তখন তিনি ওই কেমিক্যালটাকে বের করে কিভাবে ওই কেমিক্যাল দিয়েই আমরা তাহলে সারাবো, সেই চিন্তা করে চিকিৎসাকে অনেক আপডেট করে ফেললেন। এবং প্যারাসেলসাস এই রাসায়নিক বিশ্লেষণ করার কারণে মডার্ন মেডিসিনের একটা ব্যাপক পরিবর্তন হওয়া শুরু হলো। এরপরে তিনি যে কাজ করেছিলেন টক্সিলোলজি অর্থাৎ বিষ বিজ্ঞান, তিনি দেখলেন যে কিছু কিছু বিষয়ে বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে এবং এই বিষাক্ত পদার্থ আমাদের অসুস্থ করছে। তবে তিনার যে ধারণা ছিল যে বিষাক্ত পদার্থগুলো শুধুমাত্র অসুস্থই করে না, আমাদের নিরাময়েও কাজ করে। এবং এই প্যারাসেলসের অবদান অনেক বেশি, কেমিক্যাল যেই ব্যাপারটা এবং টক্সিলোলজি। এরপরেও বিজ্ঞান আরও থেমে থাকেনি। যুগের পরিবর্তনে, মানুষের সভ্যতার উন্নতির কারণে মানুষ যখন আরও উন্নত হলো, যে একটা গাছ দিয়ে মানুষ যেভাবে ভালো হবে তার চেয়ে আবার তাদের অজানা ক্রিয়া প্রতিক্রিয়াগুলো অজানা, যে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখাবে ওটা অজানা। আবার দেখা যাচ্ছে যে কতটুকু ডোজ নিয়ন্ত্রণ করবে সেটা করা কঠিন, আবার ওটাকে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করা কঠিন। আজকে যেমন যেই আয়ুর্বেদী, ইউনানি, অন্যান্য বিভিন্ন ভেষজ দিয়ে বিভিন্ন তৈরি করা হচ্ছে, সেখানে প্রিজারভেটিভ ক্ষতিকর কিছু দেওয়া হচ্ছে এবং এটা তো অজানা একটা ব্যাপার যে ওটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে। কিন্তু আমরা যদি কেমিক্যালটা নিয়ে কাজ করছি তখন ওটা আমাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো অনেকটাই জানা, কিছু না জানা হলেও পরবর্তীতে আমরা ক্লিনিক্যালভাবে জানতে পারছি। এই জন্য যুগ যখন পরিবর্তন হলো তখন কিন্তু আস্তে আস্তে আধুনিক যেই মডার্ন চিকিৎসার নামে এই কেমিক্যালের যে চিকিৎসাটা এটা কিন্তু প্রভাব বিস্তার করলো। এটা প্রয়োজনেই এবং যেহেতু সেটার বাস্তবতা দেখাতে পারছে, মানুষ এটা গ্রহণ করবেই। এবং তখন থেকে দেখা যাচ্ছে যে ভেষজের যেই ব্যাপারটা, আয়ুর্বেদী, ইউনানি, সিদ্ধা এবং চাইনিজ, আফ্রিকান যে ট্র্যাডিশনাল, এগুলোর প্রভাব কমে গেল এবং যাচ্ছেও। আর এখন তো সভ্যতার যুগ,
শিল্প বিপ্লব থেকে আজকে আমরা তথ্য প্রযুক্তির যুগে আসছি, মানুষের সব কিছু দ্রুত করা সম্ভব। মানুষ দীর্ঘ সময়ে অসুস্থ হয়ে ঘরে বসে শুয়ে থাকার মতো এখন মানুষের সময় নেই, মানুষের সময়ের অনেক দাম, এবং মানুষ ধৈর্যশীলতাও মানুষের মধ্যে নেই। তারপরে সেই সাথে আমাদের জেনেটিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। এই জন্য ওই ভেষজ দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অবস্থায় গেলে মারা যাবে একজন মানুষ, যেখানে হয়তো আমরা কেমিক্যালটা দিয়ে দ্রুত তাকে অন্তত ভালো করার মতো অবস্থায়, ভালোভাবে একটু উন্নত হওয়ার মতো অবস্থায় আমরা নিয়ে আসতে পারছি। কারণ তখনকার চেয়ে এখন জেনেটিক অবস্থা খারাপ, এবং এই জন্যই ওগুলো। এরপরে যখন আমরা জানি যে লিউয়েনহুকের মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, এই সময়ে এসে চিকিৎসা শাস্ত্রে ব্যাপক পরিবর্তন হলো, মানে একটা বিপ্লব তৈরি হলো, এবং চিকিৎসা শাস্ত্রে না বিজ্ঞানের ব্যাপক উন্নতি হলো। এবং আমরা জানি সেই সময়ে এসে কি হলো, যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তখন দেখতে পেল ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো হচ্ছে আসলে রোগের অন্যতম একটা কারণ, অ্যাকুয়েট ডিজিজগুলোর কারণ। তখন থেকে আমাদের বিভিন্ন রকমের এবং গবেষণা হলো, তখন মানুষ অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার করলো, এবং বিভিন্ন কেমিক্যালের আজকে যে মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করছে, কেমিক্যাল যে গবেষণাগুলো হচ্ছে নিত্য নতুন আসছে। কিন্তু দেখা গেল যে এর পরবর্তীতেও সেই সময়ের প্রারম্ভেই এই যখনই মাইক্রোস্কোপ আবিষ্কার হচ্ছে, কেবলমাত্র মডার্ন মেডিসিনের কেবলমাত্র উন্নতি শুরু হচ্ছে, ঠিক ওই মুহূর্তেই ডক্টর হ্যানিম্যান উনি যেহেতু তখন পর্যন্ত মানুষ ওই আগের ট্র্যাডিশনাল সিস্টেমের অনুসরণই করছে, এবং অ্যালোপ্যাথিক যেই আজকের ঔষধগুলো বলা হয়, আজকের যেই চিকিৎসাটা বলা হয়, সেটা সেই যুগেও মূলত ট্র্যাডিশনাল সিস্টেমই ছিল, এত উন্নতি হয়নি হ্যানিম্যানের যুগে। হ্যানিম্যান তখন যেহেতু অনাচার হয়ে গেল এবং অনেক অনাচার হচ্ছে, চিকিৎসা আসলে সঠিকভাবে পাচ্ছে না, তখন তিনি হিপোক্রেটিসের যে আরেকটা দর্শন ছিল যে সদৃশ্যকে আগ্রহ করতে পারে, এবং গ্যালেন ছাড়া সবাই এগুলো করছে, এবং অ্যারিস্টটল বলেছে এবং প্যারাসেলসাসও বলছে, এগুলোকে তিনি কালেক্ট করলেন। এবং সেই সাথে আরেকটা মিরাক্কেলি ব্যাপার যে স্যার এডওয়ার্ড জেনার যখন আমাদের মুসলিমরা মধ্যপ্রাচ্যের তারা গুটি বসন্তকে প্রতিরোধ করতে পারছে, তাদের মহিলারা যারা খাতনা করতো সেই মহিলারা এটাকে প্রতিরোধ করতে পারছে, তখন তিনি সেই থিওরিটাকে নিয়ে ব্রিটেনের রানী বললেন যে এটা নিয়ে গবেষণা করে তোমরা নতুন কিছু করো। এই যে ভ্যাকসিন সিস্টেমটার প্রথম স্যার এডওয়ার্ড জেনার এটা কাজটা করলেন, এবং তিনি যেটা করলেন এটা মূলত হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম। অর্থাৎ হোমিওপ্যাথি বলতে এটা হোমিও মানে সাদৃশ্য, মানে সিমিলার সিস্টেমে, অর্থাৎ যেটা যে রোগ তৈরি করবে সেইটারই ক্ষমতা থাকবে ওই রোগটা দূর করা। যেমন আমরা আজকে টিকা দিচ্ছি, এই ভ্যাকসিনেশনটা হচ্ছে আইসোপ্যাথি এবং সিমিলার সিস্টেম, অর্থাৎ হোমিওপ্যাথিক নীতি। এবং স্যার হ্যানিম্যান যখন দেখলেন এগুলো তো সব মিলে যাচ্ছে, এবং বাস্তবেও তাই, এবং তখন তিনি চিন্তা করলেন যে তাহলে চায়না যেহেতু সিনকোনা কুইনাইন যেহেতু ম্যালেরিয়া আরোগ্য করতে পারে, তাহলে ম্যালেরিয়া তৈরিও করতে পারে, আমি খেয়ে দেখি না। দেখা গেল যে সত্যি ম্যালেরিয়ার মতো তার লক্ষণ তৈরি হয়। আবার বিভিন্ন যেগুলো কোষ্ঠবদ্ধতা তৈরি করে, যে সেগুলো দেখা গেল যে বেশি মাত্রায় খেলে কোষ্ঠবদ্ধতা হচ্ছে, কম মাত্রায় খেলে কোষ্ঠবদ্ধতার উপশম হচ্ছে। আবার দেখা যাচ্ছে পাতলা পায়খানার, এগুলো রিসার্চ এবং এটা প্রমাণিত যে একটা জিনিসের অ্যাডভার্স ইফেক্ট থাকে, যদি একটা ক্রিয়া করতে পারে তার বিপরীত ক্রিয়াও তার করার ক্ষমতা থাকে। তেমনইভাবে আর আজকের যুগে তো এটা প্রমাণিত, আমরা অ্যান্টিবায়োটিক্সের যে কাজগুলো দেখতে পাচ্ছি আজকে, তারপরে আমরা কেমোথেরাপিটিক্সের যে কাজগুলো দেখতে পাচ্ছি, আমরা এগুলো থেকে একেবারে স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে এটা। তারপরে আমাদের যেই এটা আমাদের কাছে একটা প্রমাণ। তখন যখন হ্যানিম্যান এটা দেখলেন তখন তিনি আরও রিসার্চ করে তিনি মনে করলেন যে হ্যাঁ তাহলে সূক্ষ্ম কী করতে হবে। তিনি আরেকটা পদ্ধতিতে, স্যার জেনার ওটাকেই সূক্ষ্ম করলেন, আর হ্যানিম্যান ওটাকে শুধু সূক্ষ্ম করেননি, ওটাকে শক্তিও রূপান্তর করেছেন। এই সেম কিন্তু একটু ভিন্ন ধরনের, অর্থাৎ একটাকে শক্তিকে রূপান্তর করা হচ্ছে, ওই একই জিনিসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর শক্তি কি করতে পারে, একটা জিনিসকে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ একটা সমস্যা হয়েছে কোনো জেনেটিক্যালি, সেটাকে নষ্ট করতে পারে, সেটাকে ঠিক করতে পারে।
আবার যেটা স্যার এডওয়ার্ড জেনার যেটা করলেন, সেটাতে মূলত অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন হিসেবে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের শরীরে ভিডিওর মতো ধারণ করে থাকে। তখন যদি ওই রিলেটেড জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে সেটাকে আগে থেকেই অ্যান্টিবডিগুলো প্রতিরোধ করে দিতে পারে, একটা ভ্যাকসিনেশন। কিন্তু এখানে হোমিওপ্যাথিক সিস্টেমে স্যার হ্যানিম্যান যেটা করলেন, সেটা আরেকটু ভিন্ন রকমের। এটা জেনেটিক ক্ষতি করতে পারে এবং বা উপকার করতে পারে, আমরা দেখি যে ক্ষতিই করে, এবং সেই সাথে হচ্ছে তার অ্যান্টিজেন হিসাবেও কাজ করতে পারে। দুইটা যেহেতু তার পদ্ধতিটা আলাদা, এই হিসাবের পরে কিন্তু দেখা গেল যে হ্যানিম্যান স্যারের পরে মডার্ন মেডিসিন তো আরও উন্নত হয়ে গেল এবং আরও গবেষণা হচ্ছে। কিন্তু স্যার হ্যানিম্যানের থিওরিটার পরবর্তীতে দেখা গেল যে জেনেটিক্যালি আসলে সঠিক হচ্ছে না, ওষুধগুলো সঠিক না হওয়ার কারণে তার সাময়িক একটু কোনো কষ্ট, হয়তো টিউমার এগুলো একটু যাচ্ছে, উপশম হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাকে আরও বড় ধরনের ক্ষতিগ্রস্ত করছে তার জেনেটিক্যালি, এবং আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং মানুষও যখন দেখা গেল আমেরিকাতে হোমিওপ্যাথির ব্যাপক দাপট শুরু হয়ে গেল, ইংল্যান্ডে দাপট শুরু হয়ে গেল, জার্মানিতে দাপট, অস্ট্রেলিয়াতে দাপট, এবং ভারত উপমহাদেশেও সেইটা 100 বছরের মধ্যেই চলে আসলো, 1900 শতকের প্রথমার্ধেই এটা চলে আসে। কিন্তু এরপরে যখন দেখতে পারে যে আসলে ক্ষতি হচ্ছে এবং আর উপশম দিতে পারছে না, তখন মডার্ন মেডিসিনের দিকে অনেক উন্নতি করে ফেলছে, এটা ব্যবসায়িক স্বার্থে হোক আর বিভিন্নভাবে হোক। তখন হ্যানিম্যানের এই থিওরিগুলো আমেরিকাতে দেখা গেল যে এরপরে হোমিওপ্যাথির নামেও বিভিন্ন অপহোমিওপ্যাথি সব চলে। তখন আমেরিকাতে যেমন এখন অবস্থা খারাপ, আমরা জানি যে লন্ডনেও খারাপ, আমরা জানি যে সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া সব দেশেই মোটামুটি, ভারত উপমহাদেশের এর মধ্যেই স্যার এডওয়ার্ড জেনারের পরে পাস্তুর এসে যেটা করলেন সেটা দেখাই দিলেন যে আসলে রোগের পিছনে তিনি দেখালেন যে বেশি ভূমিকা রাখে মাইক্রো অর্গানিজম। যদি এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে যে স্যার হ্যানিম্যানের কথাই ঠিক, এই মাইক্রো অর্গানিজম যদিও আমরা কিল করে দিচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র কিল হওয়ার পরেও ও আরেকটা স্টেজে যায় আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলোকে গ্রো করার অন্যতম কারণ। এবং আমাদের মধ্যে যেই পূর্ববর্তী বংশীয়ভাবে হয়তো আমাদের কিছু মিউটেড জিনগুলো রেসেসিভ অবস্থায় আছে, সেটাও যে কোনো মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এবং এই জন্য হয়তো আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস দ্রুত কিল করতে পারছি, কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো মহামারী আকার ধারণ করছে। আমরা কোভিডের পরে দেখতে পাচ্ছি ভ্যাকসিন নিয়ে আসছে ন্যানো টেকনোলজির মাধ্যমে, কিন্তু আমাদের যেই মিউটেড জিন এগুলো নিয়ে কোনো কাজ নেই। এ কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে তার চাইতে অনেক বেশি বড় ধরনের ক্ষতি প্রকাশ পাচ্ছে। অ্যান্টিবায়োটিক্স নিয়ে আজকে ডাক্তারদের অনেক বড় মাথা ব্যথার কারণ। জেনেটিক্স নিয়ে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু মানুষের উপরে করতে পারছে না। এবং জিন এডিটিংও ল্যাবরেটরিতে আমাদের শরীরের মধ্যে কি ইফেক্ট হবে, কারণ আমরা যখন একটা দুইটা জিন নিয়ে কাজ করব, আমাদের অনেক জিনের মধ্যেই মিউটেড অবস্থায়, সুপ্ত অবস্থায় আছে, কিন্তু যে কোনো মুহূর্তে প্রকট হবে। একটা দুইটা জিন নিয়ে আমরা কাজ করছি, এই জিন এডিটিং করার পরে আমাদের শরীর ওটার সাথে কেমন ব্যবহার করবে, হয়তো সাময়িক একটু আমরা তাৎক্ষণিক একটা কষ্টে হয়তো উপশম হলাম, কিন্তু তারপরে কি হবে সেটার একটা ব্যাপার থেকেই যায়। এগুলো নিয়ে জিন থেরাপিও আমাদের জন্য খুব বেশি আসলে আশানুরূপ ফল দিতে পারে না, এবং যা দিবে তা যেমন ভ্যাকসিন নিয়ে আমাদের আজকে তোলপাড় শুরু হয়ে গেছে, ন্যানো টেকনোলজির ভ্যাকসিন দ্রুত এসেছে, কিন্তু আমাদের আসলে আরও বড় ক্ষতি হচ্ছে। আজকে নন কমিউনিকেবল ডিজিজগুলো, ক্যান্সার, ডায়াবেটিস এবং প্রেশার, এই যে অ্যালার্জিক ব্যাপারটা, অ্যাসিডিটির ব্যাপারগুলো, আমাদের হার্টের সমস্যাগুলো আজকে যে ভয়াবহ অবস্থা মহামারী আকারে ধারণ করছে, বিজ্ঞানীরা ধারণাই করছেন ডায়াবেটিস হয়তো মহামারী ঘোষণা করা হবে, ক্যান্সারকে হয়তো বিশ্বব্যাপী যে হারে প্রসার হচ্ছে। কারণ কি? কারণ জেনেটিক মিউটেশনের যে কজগুলো আমাদের মধ্যে প্রতিনিয়ত শুধু বাড়ছে, রেডিয়েশন আমরা বেশি হচ্ছি, আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে যেই কেমিক্যাল টক্সিনের যে ব্যাপারগুলো, এবং আমাদের খাবার দাবার যে অনিয়ম, এগুলোর ব্যাপারগুলো, এবং সেই সাথে আমাদের বংশ পরম্পরায় যে জিনগুলো, আমার বাবার ডায়াবেটিস হয়েছে, তাহলে অবশ্যই আমার ওই জিন নিয়েই আমি এসেছি, ওই ডিএনএ নিয়েই আমি এসেছি। তাহলে বাবার যখন ইনসুলিন ঠিকমতো বেটা সেল করতে পারছে না, আমার মধ্যে তো ওটা অবস্থায় আছে, ওই অবস্থায় নিয়েই আসছি। আমার বাবার দাদার হয়তো ভালো ছিল, কিন্তু আমি তো ভালো নাই।
আমার যে কোনো মুহূর্তে প্রকট হতে পারে, নাহলে আমার ভাইয়ের অলরেডি হয়ে গেছে, আজকে আমরা দেখতেই পাচ্ছি অবস্থা। এর হচ্ছে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার করে ইচ্ছা করে নিয়ন্ত্রণ করা যাবে না। একটা মানুষ ডায়াবেটিস রোগীরা যারা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, কেন? তাদের যে মিউটেড জিনগুলো সেটা তার চাচ্ছে। তাহলে এজন্যই আমাদের জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে প্রথমত আমাদের জেনেটিক করতে হবে, এবং আমাদের যে নিয়মকানুন লাইফস্টাইল মানুষ জোর করে কতদিন মানবে, কিন্তু লাইফস্টাইলের সাধারণ যেই নিয়ম আমরা বলে থাকি যে চিনি দেওয়া খাবারগুলো খাবেন না বা মাঝে মধ্যে খাবেন, চেষ্টা করবেন দূরে থাকার। আমরা খুব বেশি রেস্ট্রিকশন দেই না, আমরা বলি যে মিষ্টি খাবারটা একটু কম খাওয়াই উচিত, কিন্তু আমরা অন্যদের মতোও বলি না। এভাবে এক সময় দেখা যাচ্ছে মানুষটা আসলে যখন তার মিউটেড জিনগুলো ঠিক হয়ে যায়, তখন সে মিষ্টি খাওয়া নিজের থেকেই আর তার খেতে মন চায় না, সে খাওয়া দাওয়া নিজেকেই কন্ট্রোল করতে পারে, এবং সে দেখা যাচ্ছে যে নিজের থেকে তার কষ্টগুলোর উপশম হয়। আর যেহেতু আমাদের এই চিকিৎসা চলতেই থাকে একটা প্রসেস, এবং আলহামদুলিল্লাহ এই যুগেও আমাদের, যদিও আমাদের আসলে যুগের পরিবর্তনে আমাদের আর আগের মতো ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করছি চিকিৎসা শাস্ত্রের এই যে ধারাবাহিকতা যেন আমরা অ্যালোপ্যাথি এবং অর্থাৎ মডার্ন সায়েন্সের যে মডার্ন মেডিসিন এবং পূর্ববর্তী সব কিছুর সাথে সমন্বয় করে, এবং বর্তমান সময়ের যেই আধুনিক সমাজ ব্যবস্থা এর সাথেও সমন্বয় করে আমরা জেনেটিক হোমিওপ্যাথি ডেভেলপ করেছি। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের পজিটিভ সব কিছুই আসছে, 100% পজিটিভ আমরা সব কিছুতেই পারছি। সে তারই হিসাবে আসলে আমরা সারা দেশেই জেনেটিক হোমিওপ্যাথির প্রচার প্রতিষ্ঠায় কাজ করছি। আমি জেনেটিক হোমিওপ্যাথির রূপকার হিসাবে আমার ছাত্র ডক্টর শাহিনুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইসমাইল বিন আব্দুল গনি, এবং আরও সারা দেশেই আলহামদুলিল্লাহ জেনেটিক হোমিওপ্যাথ তৈরি হচ্ছে এবং জেনেটিক হোমিওপ্যাথি যথেষ্ট সুনাম করাচ্ছে। আমরা সারা দেশে ছড়িয়ে করবো। আমাদের উদ্দেশ্য পৃথিবীর সকল মানুষ জেনেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা একবার নেবে, এবং তারা প্রয়োজন অনুপাতে আমাদের চিকিৎসা আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিপরীতে নয়। আমরা যদি একজন মানুষকে চাই সে যেন অমেপ্রাজল বা লোচেক বা তার রেবিপ্রাজল দিয়ে যেন তাকে দ্রুত তার জেনেটিক অবস্থা খারাপ করে যেন তাকে ভয়ঙ্কর অবস্থায় না নিয়ে যাওয়া হয়, বরং তার খুব প্রয়োজন হলে সে আদা খাবে, বা এমনিতেই খুবই কষ্ট হলে সে হয়তো অ্যান্টাসিড হাফ খেলেই হয়ে যাবে, যা আমাদের দাদাদের যুগে অ্যান্টাসিড খুব সমস্যা হলে অ্যাসিডিটির অ্যান্টাসিড খেলেই চলে যেত। আজকে যাচ্ছে না, কারণ জেনেটিক অবস্থা খুব খারাপ হয়ে আছে। একটা মানুষের যেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে, সে আজকে এত ওষুধ খাওয়ার পরেও, নিয়ম মানার পরেও মানুষের ডায়াবেটিস রোধ করতে, কারণ জেনেটিক্যালি ব্যাপারটা একটা ব্যাপার। আমরা নিয়ম কারণের সাথে সাথে হ্যাঁ একজন মানুষের খুব অনিয়ম করেই ফেলেছে, কোনো অবস্থায় একটু সুগারটা বাড়ছে, যেন হয়তো 1 মাস পরে বা হয়তো তার হয়ে গেছে 15 দিন পরে বা 2 মাস পরে একবার হয়তো সে মিট ফরম্যাট খেতে পারে, একবার খেতে পারে, সেটা আলাদা ব্যাপার, বা হয়তো বা সে একটু খাবার দেখে চললো, তাতেই যেন হয়ে যায়। কিন্তু আজকের যুগে তো তা হচ্ছে না। আমাদের জেনেটিক হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব। আমরা আসলেও দেখতে পাচ্ছি একটা মানুষের যে পরিবর্তনগুলো সামাজিক, মানসিক এবং আধ্যাত্মিক। আমাদের চিকিৎসায় আমরা বলি যে একজন মানুষের সুস্থ থাকতে গেলে 5টা বিষয়ের প্রয়োজন। তার আমরা প্রথমেই বলি যে তাকে জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। আমাদের জেনেটিক হোমিওপ্যাথির চিকিৎসকের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে। আমরা চেষ্টা করছি সর্বাধুনিক চিকিৎসা যেন স্বল্প মূল্যে দিতে পারি। এবং দ্বিতীয় কথা বলি যে খাবারের আল্লাহর উপরে ভরসা এবং তাকদীরে বিশ্বাস, পরকালে বিশ্বাস থাকতে হবে, কারণ মানসিক প্রশান্তির জন্য, এবং আল্লাহর উপরে বিশ্বাস অবিরিহার্য। আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই আমাদেরকে মৃত্যু দেবেন, রোগ সারাবেন, এটাতে বিশ্বাস রাখতে হবে। আমরা জানি না হয়তো 2 মিনিট পরে আমাদের ভাগ্যে কি আছে, এজন্য আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, যেন আমরা যে কোনো অল্পতেই হতাশ না হয়ে যাই, আমরা যেন অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যাই। আমরা যদি তাকদীরে বিশ্বাস করি তাহলে আমাদের হতাশা, আমাদের মনোকষ্টগুলো অনেকটাই সম্ভব। যা আমরা একজন সাইকোলজিস্টের কাছে যেতে হচ্ছে, সাইকিয়াট্রির কাছে যেতে হচ্ছে, সেটা আসলে করা লাগবে না। এমনিতেই মানুষ নিজের থেকেই যদি পরকালে বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা এবং তাকদীরে বিশ্বাস থাকে। আমরা তৃতীয়ত বলি খাবারের যে সাধারণ নিয়ম, অর্থাৎ একজন মানুষ তার যেই কার্বোহাইড্রেট এবং বিশেষ করে আমরা বলি যে
শাকসবজি বেশি করে খাবে এবং ভাত রুটি এগুলো একটু কম খাবে, চিনি দেওয়া খাবারটা যথাসম্ভব এড়িয়ে চলবে। আমরা বলি যে তেল, সেটা যে নামেই হোক, যত উপকারী আর যাই বলা হোক, তেল আগেকার যুগে কম খেত। আমাদের বাপদাদারা 100 টাকা তেল দিয়ে কি 1 সপ্তাহ চলেছে, আমাদের চলে না, কারণ আমরা এদেরও অসুস্থ হচ্ছি। তেল কম খাবে। আমরা বলি যে প্রোটিন 20%-এর বেশি না রাখাটাই উত্তম। আমরা বলি যে মানুষ পর্যাপ্ত পানি খাবে, কতটুকু, যতটুকু সে সারাদিনে খাবার খাবে ততটুকু সে পানি খাবে। এই হিসাবে একটা মানুষ সর্বনিম্ন 2 লিটার পানি তো অন্তত খাবে, প্রয়োজন অনুপাতে 3 লিটার পর্যন্ত 3.5 লিটার খেতে হতে পারে, এবং পর্যাপ্ত সে ঘুমানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে অনিয়ম মাঝে মধ্যে হতেই পারে, কিন্তু রাত 10টা-11টার থেকে সে ফজর পর্যন্ত ঘুমাবে। ফজরের পরে সে তার কাজে যাবে এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেটা তার এক্সারসাইজ। আলাদাভাবে জিম করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই জিমের, আলাদাভাবে তার এক্সারসাইজের কোনো প্রয়োজন নাই। সে সময় পেলে একটু হাঁটাহাঁটি করবে, মানুষের সাথে গল্প করবে, কোরআন তিলাওয়াত করবে, যেন তার কোরআনের মাধ্যমে আমরা, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হুদাও ওয়া শিফা লিন্নাস, এটা মানুষের জন্য শিফা হিসাবে কাজ করে। সুতরাং আমাদের আধ্যাত্মিক যেই শেফা, আল্লাহ তাআলা মানুষের যে অন্তরের শেফার কথা বলেছেন, সেটা কোরআনের মাধ্যমে সম্ভব, এবং এটা অবশ্যই আজকে আধ্যাত্মিক শেফারও দরকার আছে। আমরা এগুলোর কথা বলি, এবং আমরা বলি যে একজন মানুষ যেন সুস্থ থাকতে গেলে আমাদের যে 5টি নিয়ম এটা মেনে চলবে। তার মধ্যে প্রথমে জেনেটিক চিকিৎসা নিতেই হবে, এবং প্রত্যেককেই নিতে হবে, কারণ আমাদের মিউটেট জিন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, এবং চিকিৎসা শাস্ত্রে যেন আমরা আরও উন্নতি করে সারা বিশ্বের মানুষকে যেন কিছু উপকার করে যেন আমরা পরকালীন মুক্তি পাই, সেটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।